السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. عن ابن عباس الفلك السماء. وقال أكثر المفسرين الفلك موج مكفوف تحت السماء تجري فيه الشمس والقمر. وقال قتادة الفلك استدارة بين السماء والأرض يدور بالنجوم مع ثبوت السماء. وقال بعض من المفسرين الفلك والقطب الذي تدور عليه النجوم وهو قطب الشمال. وقيل لكل واحد من السيارات فلك وفلك الأفلاك يحركها حركة واحدة من المشرق إلى المغرب. আজকে আমরা আলোচনা করব একটি কিতাব থেকে। কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতিল ইজাজিল ইলমি আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। এই কিতাবের মধ্যে কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আসমান জমিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি সূরা ইয়াসিনের যেই 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম, এই 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই চন্দ্র, সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, এই গ্যালাক্সি, ছায়াপথ সবকিছুই মহাকাশে চলতে থাকে, চলমান থাকে এবং তার চলার জন্য নির্দিষ্ট একটি পথ আছে। এই পথকে বলা হয় ফালাক বা কক্ষপথ। এই গ্রহ নক্ষত্র যেই পথে চলে সেই পথকে বলা হয় কক্ষপথ। তো আমরা গ্রহণযোগ্য তাফসীরের কিতাবের আলোকে, গ্রহণযোগ্য মুফাসসিরদের বক্তব্যের আলোকে এই ফালাক বা কক্ষপথ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা সংক্ষেপে বিজ্ঞানের আলোকে ফালাক বা কক্ষপথ কি সেটা আমরা সংক্ষেপে বলি। কক্ষপথ হচ্ছে একটি পথ, যেই পথটা এভাবে গোলাকার হয়। কখনো কখনো পথটা এভাবে গোলাকার হয়। এই গোলাকার পথে এইভাবে গ্রহগুলো চলতে থাকে। যেমন আমরা গোলাকার কক্ষপথ কোনটি? গোলাকার কক্ষপথ যেমন আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীতে পর্যবেক্ষণ করার জন্য অনেকগুলি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে। এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, পৃথিবীকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করতে থাকে। এই উপগ্রহগুলো, এই কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে যে প্রদক্ষিণ করে, পৃথিবীকে আবর্তন করে, এভাবে ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে। এই যেই পথে আবর্তন করে এই পথটা হচ্ছে বৃত্তাকার, এটাকে সার্কুলার পথ বলে, বৃত্তাকার। তাহলে আমরা জানলাম যে এই কক্ষপথ বৃত্তাকার হয় এবং কক্ষপথ কখনো কখনো উপবৃত্তাকার হয়, ইলিপ্টিক্যাল। আর আগেরটা হচ্ছে সার্কুলার। উপবৃত্তাকার পথটা হচ্ছে এরকম চাপানো, সম্পূর্ণ গোলাকার নয় আগেরটার মতো, এভাবে চাপানো। তো আমরা সৌরজগতের কথা জানি। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরতে থাকে এবং পৃথিবী ঘুরতে সময় নিজ অক্ষে এভাবে আবর্তন করে
এভাবে আবর্তন করতে করতে সূর্যের চারপাশে পৃথিবী এভাবে প্রদক্ষিণ করে, ঘুরতে থাকে। তো পৃথিবী সূর্যের চারপাশে যেই পথে আবর্তন করে এই পথটা হচ্ছে উপবৃত্তাকার, সম্পূর্ণ গোলাকার নয়, বরং একটু চাপানো এইভাবে উপবৃত্তাকার, এটাকে ইলিপ্টিক্যাল বলে। এবং কক্ষপথ কখনো কখনো বৃত্তাকার বা উপবৃত্তাকার না হয়ে সেটা প্যারাবোলিক হতে পারে। প্যারাবোলিক কেমন? প্যারাবোলিক হলো আমরা যেটা জানলাম যে বৃত্তাকার না হয়ে সেটা আর একটু ছড়ানো, এইভাবে ছড়ানো, এটাকে বলা হয় প্যারাবোলিক। এই প্যারাবোলিক কক্ষপথে কখন চলে? এই মহাকাশীয় বস্তুগুলো কখন চলে? সেটা হলো আমাদের এই সোলার সিস্টেম বা সৌরজগৎ। আমরা তো জানি সূর্য এবং তার আশেপাশের সকল গ্রহকে একসাথে সৌরজগৎ বা সোলার সিস্টেম বলে। এই সোলার সিস্টেম থেকে যখন কোনো ধূমকেতু বা উল্কা সোলার সিস্টেম থেকে বাইরে চলে যায়, তখন বাইরে যাওয়ার সময় সে যে পথে চলে সেই পথটা হচ্ছে প্যারাবোলিক। এবং এই কক্ষপথ কখনো কখনো হাইপারবোলিক হয়। হাইপারবোলিক কখন হয়? যখন কোনো ধূমকেতু সৌরজগতের বাইরে থেকে সৌরজগতে আসে, সোলার সিস্টেমে আসে, এবং যখন সোলার সিস্টেম থেকে আবার বাইরে চলে যায়, বাইরে যাওয়ার সময় সে যে পথে চলে সেই পথটা হচ্ছে হাইপারবোলিক। তাহলে কোনো কক্ষপথ হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার, কোনো কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল, আবার কোনো কক্ষপথ হচ্ছে প্যারাবোলিক, আবার কোনো কক্ষপথ হচ্ছে হাইপারবোলিক। তাহলে কক্ষপথের এই যে এখানে যে প্রধানত 4টি আকৃতি আমরা জানলাম, এই 4টি আকৃতির কোনো না কোনো আকৃতিতেই এই মহাকাশীয় বস্তুসমূহ, গ্রহ, নক্ষত্র এগুলো চলতে থাকে। এটাই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এবং সেগুলো চলতে থাকে, চলার সময় তার গতিটা হচ্ছে সাঁতার কাটার মতো। সাঁতার কাটার সময় যেভাবে পানির উপরে ভাসমান থেকে কোনো বস্তু উপর নিচে এভাবে স্পন্দিত হতে থাকে, কাঁপতে থাকে এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে, গতিপ্রাপ্ত হয়, ঠিক একইভাবে এই মহাকাশীয় বস্তুগুলো এই কক্ষপথে এইভাবে সাঁতার কাটার মতো চলতে থাকে। এখন আমরা তাফসীরের আলোকে, মুফাসসিরদের আলোকে এই ফালাক কি সেটাকে সংজ্ঞায়িত করব। ইবনে আব্বাস বলেছেন, আল ফালাকু আস-সামাউ, ফালাক হচ্ছে আকাশ। কক্ষপথ কি? কক্ষপথ হচ্ছে আকাশ। মানে আকাশে, এই আকাশটা কি? আকাশটা শুধুমাত্র আমরা উপরের দিকে যে নীল দেখি, নীল আকাশ, এটাই শুধুমাত্র আকাশ নয়, বরং এই বায়ুমণ্ডল থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বিশাল এই যে এরিয়া, বিশাল বিস্তীর্ণ যে অঞ্চল, এই বায়ুমণ্ডল থেকে নিয়ে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তীর্ণ সম্পূর্ণ অঞ্চলটাকে বলা হয় আকাশ, মহাকাশ। এই আকাশেই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সবকিছুই একটা পথে চলতে থাকে। সেই পথ যেহেতু এই আকাশেই অবস্থান করে, আকাশেই বিদ্যমান, এই জন্য ইবনে আব্বাস বলেছেন ফালাক হচ্ছে সামা বা আকাশ। আকাশেই এই মহাকাশীয় বস্তুসমূহ নির্দিষ্ট পথে চলতে থাকে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ওয়াকাল আকসারুল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিনে কিরাম ফালাকের সংজ্ঞায় বলেছেন, আল ফালাকু মাওজুন মাকফুফুন তাহতা আস-সামাই তাজরি ফিহি আশ-শামসু ওয়াল কমার। ফালাক হচ্ছে আসমানের নিচে ঢেউয়ের মতো, আসমানের নিচে কিছু তরঙ্গ, কিছু পথ, যেই পথগুলো অনেকটা ঢেউ খেলানোর মতো, যেই ঢেউগুলি অদৃশ্য, আমাদের চোখে ধরা পড়ে না, যে ঢেউগুলি খুবই সূক্ষ্ম, সাধারণ চোখে অনুভূত হয় না, বিশেষ কোনো যন্ত্র বা পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে এটাকে পর্যবেক্ষণ করা হয়। এবং এই তাজরি ফিহি আশ-শামসু ওয়াল কমার, এই পথগুলোতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই আবর্তন করতে থাকে, চলতে থাকে। তাহলে এখান থেকে আমরা এই মহাকাশে বিজ্ঞানের আলোকে যদি আমরা এই ব্যাখ্যাকে জাস্টিফাই করি, তাহলে আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে সর্বশেষ 2015 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে দুইটি ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহ্বর,
কালো গর্ত। দুইটি ব্ল্যাক হোলের সংঘর্ষের কারণে, বিকটভাবে সংঘর্ষের কারণে যখন বিস্ফোরিত হয়, তখন এই ব্ল্যাক হোল থেকে তরঙ্গ আকারে, ঢেউ আকারে মহাশূন্যের শূন্য জায়গায় এই তরঙ্গগুলো, ঢেউগুলি এভাবে ছড়িয়ে পড়ে এবং এই ঢেউগুলি মহাশূন্যের খালি জায়গায়, শূন্য জায়গায় এভাবে ছড়িয়ে পড়ে আলোর তরঙ্গের মতো। এবং এই তরঙ্গগুলি এত সূক্ষ্ম যে খালি চোখে এগুলো অনুভূত হয় না, বিশেষ যন্ত্রের মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করা হয়। তো বিশেষ যেই পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে 2015 সালে বিজ্ঞানীরা এটাকে পর্যবেক্ষণ করেছেন, সেটার নাম হচ্ছে লিগো, লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। এবং এই তরঙ্গগুলি মহাকাশের, মহাশূন্যে এমনভাবে আলোর মতো, আলোর গতিতে ছড়িয়ে পড়ে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে এটা চলতে থাকে। এবং এই মহাশূন্যে যে তরঙ্গগুলি, মহাকাশীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ বলে এটাকে, মহাকাশীয় তরঙ্গগুলি যে ছড়িয়ে পড়ে, এটার উৎস কি? বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন। কখনো কখনো দুইটি ব্ল্যাক হোলের সংঘর্ষের কারণে সেই উৎস থেকে এই তরঙ্গগুলি উৎপন্ন হয়, কখনো কখনো নিউট্রন তারকাগুলো একত্রিত হওয়ার কারণে সেখান থেকে এই তরঙ্গগুলি উৎপন্ন হয়, কখনো কখনো এই ব্ল্যাক হোলের দ্রুত ঘূর্ণনের কারণে এই তরঙ্গগুলি উৎপন্ন হয়। তাহলে সার কথা কি? সার কথা হচ্ছে এই বক্তব্যের সাথে বিজ্ঞানের যে মহাকাশীয় যে তরঙ্গ আছে, এই তরঙ্গের সাথে কিছুটা মিল পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফালাক বা কক্ষপথ হচ্ছে আকাশের নিচে কিছু পথ, যে পথগুলিতে অনেক ঢেউয়ের মতো আছে, বা ঢেউয়ের মতো, এটা এক্স্যাক্টলি ঢেউ না, ঢেউয়ের মতো। আর কাতাদা এটা তাফসিরে বলেছেন, আল ফালাকু ইস্তিদারাতুন বাইনাস সামাই ওয়াল আরদি ইয়াদুরু বিন নুজুমি মা সুবুতিস সামা। ফালাক হচ্ছে আসমান এবং জমিনের মাঝে কিছু বৃত্তাকার পথ, যেই বৃত্তাকার পথগুলি আবর্তন করে, এবং এই বৃত্তাকার পথে যেই গ্রহ নক্ষত্র অবস্থান করে, এই গ্রহ নক্ষত্র সবকিছুকে নিয়েই সেগুলো আবর্তন করতে থাকে। তো এই ধারণাটাও কিন্তু বিজ্ঞানের সাথে মিলে, কিন্তু এখানে শেষে একটা কথা তিনি বলেছেন, মা সুবুতিস সামা, কিন্তু আকাশ এখানে স্থির থাকে। তো আকাশ স্থির থাকে, এটার অর্থ কি? এটা একটা জ্যোতির্বিজ্ঞানের প্রাচীন ধারণা। সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের একটা ধারণা ছিল যে আকাশ স্থির, কিন্তু এই ধারণাটা মডার্ন সায়েন্সে এসে, আধুনিক বিজ্ঞানে এসে এটা ঠিক নয়, এটা সঠিক নয়। কেননা আকাশ সব সময় সম্প্রসারিত হচ্ছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসমান আমি নিজেই তৈরি করেছি, সৃষ্টি করেছি, এবং আসমানকে আমিই প্রসারিত করি। তাহলে বিজ্ঞানের আলোকেও এটা প্রমাণিত যে আসমান সবসময় প্রসারিত হচ্ছে। কিন্তু এই ব্যাখ্যার মধ্যে মুফাসসির কাতাদা বললেন যে মা সুবুতিস সামা, আকাশ স্থির আছে। এবং প্রাচীন জ্যোতির্বিজ্ঞানে এটাও ধারণা ছিল যে আকাশে যে গ্রহ নক্ষত্র যেগুলো আমরা দেখি, এই নক্ষত্রগুলিও স্থির থাকে। বস্তুত এই নক্ষত্রগুলি স্থির থাকে না, সেগুলো চলমান, কিন্তু আমাদের পৃথিবী থেকে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করি, পৃথিবীর পৃষ্ঠ থেকে, উপরিতল থেকে সেগুলোকে আমরা দেখি। দেখার কারণে সেগুলো পৃথিবী থেকে এত দূরে অবস্থিত, এত দূরত্বে হওয়ার কারণে সেগুলোকে আমাদের কাছে স্থির বলে মনে হয়। এরপরে আরেকটা ব্যাখ্যা, ওয়াকাল বা'যুম মিনাল মুফাসসিরিন, কিছু মুফাসসিরিন কিরাম বলেছেন, আল ফালাক ওয়াল কুতুব আল্লাযী তাদুরু আলাইহি আন-নুজুম ওয়া হুয়া কুতুবুশ শিমাল। ফালাক হচ্ছে উত্তর মেরু, এই উত্তর মেরু যেখানে গ্রহ নক্ষত্র এবং মহাকাশীয় বস্তুগুলো আবর্তন করে, যেটাকে কেন্দ্র করে, আর সেটা হচ্ছে উত্তর মেরু। এই ধারণাটা তারা কিভাবে বলেন? আমরা জানি সূর্যকে কেন্দ্র করে, এটা যদি সূর্য হয়, পৃথিবী এভাবে প্রদক্ষিণ করে এবং পৃথিবী নিজ অক্ষে এভাবে আবর্তন করতে থাকে। এই পৃথিবী যে নিজ অক্ষে আবর্তন করে, এই উত্তর থেকে দক্ষিণ বরাবর তার যে অক্ষ, একটা কাল্পনিক অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে সে এটা আবর্তন করতে থাকে।
এই অক্ষকে আমরা বলি যে এই অক্ষের উত্তর প্রান্তকে, উত্তর মেরুকে আমরা বলি উত্তর মেরু বা নর্থ পোল, এবং দক্ষিণ প্রান্তকে আমরা বলি সাউথ পোল বা দক্ষিণ মেরু। এই উত্তর মেরুর ঠিক উপরে আছে পোলারিস তারকা। এই পোলারিস তারকা এটা একটা আকাশীয় গোলক হিসেবে কল্পনা করে। এটাকে কেন্দ্র করে অনেক গ্রহ নক্ষত্র এটাকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। তো বস্তুত পক্ষে এই ধারণাটা সম্পূর্ণভাবে বিজ্ঞানের সাথে মিলে না, বা না মিললেও এই ধারণাটা আংশিকভাবে মিললেও এটা সম্পূর্ণভাবে বিজ্ঞানের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে মুফাসসির কাতাদা যেই বক্তব্য দিলে সেই বক্তব্যের এক্স্যাক্টলি অর্থ কি সেটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। আর ওয়াকিলা লিকুল্লি ওয়াহিদিন মিনাস সাইয়ারাতি ফালাকুন ওয়া ফালাকুল আফলাকি ইউহাররিকুহা হারাকাতান ওয়াহিদাতান মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কোন মুফাসসিরিন কিরাম বলেছেন এই প্রত্যেকটা গ্রহের জন্য একটি ফালাক রয়েছে, এটা কোরআনের সাথে মিলে এবং বিজ্ঞানের সাথেও এটা মিলে। কেন? কারণ বিজ্ঞান বলে যে সৌরজগতে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট পথে চলে। এই পথে পৃথিবী চলে, দ্বিতীয় আর একটি পথে নেপচুন চলে, তৃতীয় আর একটি পথে ইউরেনাস চলে, আর একটি পথে মঙ্গল চলে, আর একটি পথে বৃহস্পতি চলে। এইভাবে প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন পথে চলতে থাকে। এই জন্যই তিনি এখানে বলেছেন লিকুল্লি ওয়াহিদিন মিনাস সাইয়ারাতি ফালাকুন। প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট কক্ষপথ, একটি চলার পথ রয়েছে। ওয়াফালাকুল আফলাকি ইউহাররিকুহা হারাকাতান ওয়াহিদাতান মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এবং প্রতিটি সকল কক্ষপথের একটি কেন্দ্রীয় কক্ষপথ রয়েছে, যেই কেন্দ্রীয় কক্ষপথ সকল কক্ষপথকে একযোগে পশ্চিম থেকে পূর্ব দিকে চালিত করে নিয়ে যায়। তো এই ধারণাটা আমরা গ্যালাক্সির সাথে তুলনা করতে পারি, কারণ গ্যালাক্সির মধ্যে এরকম শত শত কোটি কোটি সৌরজগৎ অবস্থান করে। তাহলে একটা সৌরজগতের মধ্যে যদি অনেকগুলি কক্ষপথ থাকে অনেকগুলি গ্রহের জন্য, তাহলে যদি কোটি কোটি সৌরজগৎ গ্যালাক্সির মধ্যে থাকে, তাহলে সেই গ্যালাক্সির মধ্যে অবশ্যই অনেকগুলি অসংখ্য কক্ষপথ রয়েছে। আর গ্যালাক্সি নিজেও একটি নির্দিষ্ট পথে চলতে থাকে। তাহলে গ্যালাক্সির যে কক্ষপথ, যে ফালাক, সেই ফালাককে আমরা ফালাকুল আফলাক বলতে পারি। অনেকগুলি কক্ষপথের একটি কেন্দ্রীয় কক্ষপথ। আর এটা বিজ্ঞানীদের ধারণা আলোচনায় আসছে যে এই গ্যালাক্সিও মিল্কি ওয়ে, আমাদের যে গ্যালাক্সি আছে সেটাও একটি নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে এবং এই সব কিছুকে পশ্চিম থেকে পূর্ব দিকে চালিত করে। তাহলে আমরা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুনের মাতাহতে অধীনে আমরা ফালাককে বা কক্ষপথকে এবং সকল মহাকাশীয় বস্তু কিভাবে কক্ষপথে আবর্তন করে এই বিষয়টা আমরা আধুনিক বিজ্ঞান এবং মুফাসসিরিন ইকরামের বক্তব্য অনুযায়ী আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তাহলে এই আয়াতের মধ্যে মহাকাশের কত সুন্দর তথ্যগুলো ফুটে উঠেছে। তাহলে এটা আল্লাহ তাআলার কোরআনের কত বড় মুআজিজা, কত বড় অলৌকিক ঘটনা কোরআনের এই আয়াতে বর্ণিত হয়েছে, যে কোরআনের এই মুআজিজা সমূহ বর্তমান বিজ্ঞানের ব্যাখ্যার সাথেও কত সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা যে কিতাবের আলোকে এটা আলোচনা করলাম, আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা, এই কিতাবের একটা বিশেষ টপিক আছে আল ফালাক বা কক্ষপথ। সেই কিতাবের এই বিশেষ টপিকটাই আমরা এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে কোরআন অনুযায়ী সুন্দর একটি জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।